এরকম ভদ্র টাইপের ছেলে আমি না হলেও আমি আমার মতোই। আচ্ছা, তুমি আমার মাথায় হাত রেখে সত্যি কথা বলো তো, যে তুমি আমার সেই হারিয়ে যাওয়া ভাই রাজ না? এরে, এখন আমি কি বলবো কিছুই তো বুঝতে পারছি না, তাই ওর মাথা থেকে হাতটা সরিয়ে নিলাম। কি হলো, কিছু বলছিস না কেন? আমি জানি তুই কিছুই বলতে পারবি না, কারণ তুই আমার সেই হারিয়ে যাওয়া ভাই রাজ। হ্যাঁ রে পাগলি, আমি তো সেই হারিয়ে যাওয়া ভাই। মিমকে জড়িয়ে ধরে বললাম, মা বাবা তোমরা কোথায়? হেই, কি করছিস তুই? মা বাবাকে কেন ডাকছিস? কতদিন পর তোমাকে পেয়েছি, এই খুশির খবরটা মা বাবাকে দিতে হবে না? না, তুই মা বাবাকে এমন কি কাউকেই আবার কথা বলতে পারবি না। আর যদি বলিস তাহলে আমি এখান থেকে চলে যাব, আর কোনোদিনও ফিরে আসবো না। না ভাইয়া না, প্লিজ তুই আর এমন কথা বলিস না। তারপর এলো সেই দিন। সেদিন আমায় তার বন্ধুর জন্মদিনের অনুষ্ঠানে আমন্ত্রণ করে। অনুষ্ঠান শেষ হবার পর বাড়ি ফিরছিলাম, তার এক বন্ধু আমাদের নামিয়ে দিতে চায়। আমরা উঠি, তারা কয়েকজন ছিল। পুকুর পাড়ের কাছে গাড়ি থামায়, আমায় জোর করে নামায়। আমি নামতে না চাইলে আমার মাথা ফাটিয়ে দেয়। তারপর তো অজ্ঞান হয়ে পড়ি, আর কিছু মনে নাই আমার। ছেলেটার ছবি আছে তোমার কাছে? আমার মোবাইল ছিল, কিন্তু সেটা তো সেদিন হারিয়ে ফেলেছি। ও আচ্ছা, তুমি চিন্তা করিও না আপু, আমরা দেখছি কি করা যায়। আচ্ছা। যদিও বা আমি এই শহরের ছেলে না, কিন্তু আমার সব ক্লোজ ফ্রেন্ড এই শহরেরই, তাই একটু ভাব নেই। আপু, আরেকটা কথা বলার ছিল। হ্যাঁ বলো। রিয়ানের বাসা কই? নোয়াখালী। ও আচ্ছা, এটা আগে বলবা তো। কেন? না কিছু না, তুমি বিশ্রাম করো। আচ্ছা। নিয়ন, এদিকে আয় তো একটু। হ্যাঁ বল। জানি সে তো ছেলে কোথাকার। আপুর হয়তো ততটা ধারণাই নেই যে ওই ছেলে কেমন। আমাদের কিছু করতে হবে দোস্ত। আচ্ছা দেখ তোরা কি করা যায়। আচ্ছা, আজকে আসি। আচ্ছা, সাবধানে যা। রাস্তায় আস্তে আস্তে ভাবছিলাম আপুর সাথে এমন ঘটনা ঘটলো, তাহলে অনেকের সাথে এমন ঘটেছে হয়তো। ভাবতে ভাবতেই হোস্টেলে চলে এলাম। রাতের বেলা হঠাৎ দিনের ঘটনাটা মনে পড়লো। মিম আপু এটা কিভাবে করতে পারলো? আমি তাকে এত ভালোবাসি আর সে কিনা আমায় সবার সামনে চড় মারলো। আর কখন আপুকে বিরক্ত করব না। আপু ভালো থাকুক, এটাই আমি চাই। যেহেতু সে তার মনের মানুষ পেয়ে গেছে, এখন আর তাকে অযথা কেন বিরক্ত করব। কিরে, কি ভাবছিস? ভাবনায় ছেদ ধরালো। কিছু না। আচ্ছা দোস্ত, তুই না বললি নিলয়কে নোয়াখালীর লোক কেমন হয়? আচ্ছা, তারা কেমন হয়? জানিস না? না। তুই কি উগান্ডা থেকে আগত নাকি? ধুর, বল না। না রে, নোয়াখালী এমন এক জায়গা যেখানে অধিকাংশ লোক আমাদের থেকে অনেক চালাক আর চতুর। তাদের ভাষা সহজে কোনো মানুষের বোধগম্য নয়। এক কথায় বলি, আমাদের ভাষায় তারা হলো টাউট প্রকৃতির লোক। তাই তো সেখানে যেতে সরকার ভিসার ব্যবস্থা করেছে। আর আমাদের পার্শ্ববর্তী দেশও বটে। এজন্য। হুম। আচ্ছা, ঘুমা তাহলে। আচ্ছা। শুভরাত্রি। শুভরাত্রি। যদিও বা আজকে আমার ঘুম আসবে না, তবুও চোখ বন্ধ করলাম। মিম আপুর সাথে কাটানো প্রতিটি মুহূর্ত এর কথা মনে পড়ছে। ভাবতে ভাবতে কখন যে ঘুমাই পড়ছি। সকালবেলা উঠলাম, উঠে মন খারাপ হয়ে গেল। এতদিন তো ভার্সিটি যেতাম মিম আপুকে দেখার জন্য। আজকে কিসের জন্য যাব? দূর, আজকে যাবই না। কিন্তু আবিদ অনেক জোরাজোরি করে ভার্সিটি নিয়ে গেল। ভার্সিটি যেয়ে পৌঁছেছি, এমন সময় গেটের সামনে দেখি মিম আপু তার বফকে নিয়ে ভার্সিটিতে ঢুকছে। আবার মন খারাপ হয়ে গেল, কিন্তু তবুও গেলাম। এক ফ্রেন্ড আমাদের কাছে আসলো, এসেই একটা কাহিনী হয়ে গেছে জিম। কি? অনেক জানতে পেরেছে ছেলেটাকে। কিভাবে? জানি না, তবে ওই তোদের ডাকলো। কোথায়? আমরা যেখানে আড্ডা দিই সেইখানে। চলো তাহলে। হ্যাঁ চল। রিয়ানের সাথে দেখা হওয়ার পর থেকে মাথার ভিতর একটা জিনিস ঢুকছে না। কি বিষয় জানতে পারলো নিয়ন, শুধু আগ্রহটা বাড়ছে। তাই দেরি না করে আমরা সবাই যেখানে আমরা আড্ডা দেই সেখানে গেলাম। আমরা ভার্সিটির বড় বট গাছের নিচে আড্ডা দিতাম সব বন্ধুরা মিলে। তাই সেখানে গেলাম। গিয়ে দেখি সেখানে নিয়ন সহ আমাদের কয়েকজন বন্ধু বসে আছে। নিয়নকে দেখে অনেকটা অন্যমনস্ক মনে হচ্ছে, তাই তার কাছে গেলাম। তোর এই অবস্থা কেন? ও তুই বলিস না বন্ধু, একটা বিষয় জানতে পারছি। কি বিষয়? সেটা বলার জন্যই তো তাড়াতাড়ি ডাকলাম তোদের। বল তাহলে। আপু যে রিয়ানের কথা বলছিল না, তার খবর পেয়েছি। কি বলিস, কই খবর পাইলি? অনেক কষ্ট করে বের করেছি দোস্ত। এই যে এটাও ঠিকানা। তো কার জন্য অপেক্ষা করছি, চল যাই। যাব, তবে এখন না। কেন?
মনে নেই আজকে কার ক্লাস আছে? কার? শ্রুতি ম্যামের। ও আচ্ছা, তাহলে তো ফাঁকি দেওয়াই যাবে না। চল। হুম, কি ভাবছেন আমরা ম্যামকে দেখতে যাচ্ছি? ভুল, আসলে নাম শ্রুতি, কিন্তু কাজে বিশ্রুতি। দেখতেও হাতির মহিলা ভার্সন, আর ব্যবহারও সেরকম, তাই তার ক্লাস ফাঁকি দিলে অবস্থা খারাপ করে ছাড়বেন। ক্লাসে যাচ্ছিলাম, নিবিড় ভাইয়ার সাথে দেখা, হাজার হোক আমার সতীন, তাই মনে হয় কথা বলল। এই জিম, ভাইয়া। কেমন আছো? ভালো, আপনি? ভালো। ও আসলে সেদিন মিম তোমার সাথে যা করলো ঠিক করে নাই, তাই তো তোমার সাথে কথা বলতে চাই। আচ্ছা ভাইয়া, আমার তো এখন ক্লাস আছে, তাই আমাকে যেতে হবে, পরে কথা বলবো। আচ্ছা, কিন্তু বলিও ক্লাস শেষে ক্যান্টিনে তোমার জন্য অপেক্ষা করব। আচ্ছা, আমি আসার চেষ্টা করব। আচ্ছা। নিবিড় ভাইয়ার আচরণ ভালো লাগলো, তাই ঠিক করলাম যেহেতু মিম আপু ডাকছে, তাই ক্লাস শেষ করে দেখা করব। তারপর ক্লাসের দিকে রওনা দিলাম। ক্লাস শুরু হয়ে গেছে, পড়লাম মহা মুসিবতে। এই ম্যাম শুরু হলো থ্রেট। অনেকক্ষণ দেওয়ার পর ক্লাসে ঢুকতে দিল। ক্লাস শেষ করে বন্ধুদের বললাম, তোরা বাইরে অপেক্ষা কর, আমি একটু আসছি। এই সময় তোর কি কাজের কথা মনে পড়লো? যা তোরা, আমি যাচ্ছি, শুধু 5 মিনিট দে। আচ্ছা, তাড়াতাড়ি আসিস। আচ্ছা বলেই ক্যান্টিনে গেলাম। দেখি মিম আপু আর নিবিড় ভাইয়া বসা আছে। আমি কাছে গেলাম। আপু ডাকছিলে আমায়? জিম, কেমন আছিস? খুব ভালো। তুই এখনো আমার উপর রেগে আছিস? না, বলো কি বলবা। দেখ, তুই আমার ভাইয়ের মতো। আমার বাবা মাও তোকে তাদের সন্তানের মতো মনে করে। তার উপরে আমি তোর থেকে বড়, তাই তোর উপরে হাত তুলেছিলাম। কিন্তু তারপর থেকেই বিশ্বাস কর, আমি অনুতপ্ততায় ভুগছি, তাই নিবিড়ের মাধ্যমে তোকে ডাকলাম। আমায় মাফ করে দে বোন হিসাবে। আচ্ছা আপু, কোনো ব্যাপার না, তোমাদের একসাথে ভালো লাগলো দেখে। ধন্যবাদ। তোমাকেও। আচ্ছা আমি গেলাম। কোথায় যাবি? তারপর সব বললাম। আমার বড় আপুর সাথে প্রেম করার হলো না বোধহয়। যাক, বাদ দেই। আমার বন্ধুরা আবার আমার জন্য অপেক্ষা করছে, তাদের কাছে গেলাম। সবাই মিলে রিয়ানের বাসায় যাই, তার বাসায় গিয়ে তাকে পাই। তাকে নিয়ে তার বন্ধুদের কাছে যাই, তাদের সবাইকে নিয়ে আসি। ভাবছেন কি হচ্ছে, তাই না? দেখতে থাকুন। বলছিলাম না আমার বন্ধুরা সবাই স্থানীয়, আমি আর অপু শুধু বাইরের। আবিদের চাচ্চু রাজনীতি লোক, তাই তার সাহায্য নিয়ে সবাইকে ধরে ফেলি। বেশি বেগ পেতে হয়নি। তারপর তাদের সবাইকে নিয়ে আসি মেঘা আপুদের বাসায়। মেঘা আপু রিয়ানকে 2টো থাপ্পড় মারে, সবাই তার কাছে ক্ষমা চায়। তারপর আমরা সবাইকে পুলিশের হাতে তুলে দেই। এই সব কিছুর প্ল্যান করেছিলাম আমি। যেহেতু আমাদের কাছে প্রমাণ আছে, সেহেতু সহজে ছাড়া পাবে না। মেঘা আপু তাড়াতাড়ি সুস্থ হওয়ায় তাকে আজকে হাসপাতাল থেকে ছেড়ে দেয়। আর আজকে সবাইকে ধরতে পারায় আপু খুব খুশি। জিম, জি আপু। অনেক ধন্যবাদ তোমাকে। আর এইসব দিতে মানা করছিলাম না? দেওয়া জরুরি ছিল, তাই দিছি। মানে? কিছু না। আচ্ছা আপু, আমি গেলাম। আচ্ছা। নিজের খেয়াল রেখো। আচ্ছা, বাই। বাই। তারপর আন্টি অনেক জোরাজোরি করে আমাদের খাওয়ালো। খাওয়া দাওয়ার পর হোস্টেলে চলে এলাম। রাতে আবার মিম আপুর কথা মনে পড়লো। সব শেষ। ফেসবুকেতে গেলাম, সেখানে আপু আবার স্ট্যাটাস দিছে, ইনেন ওপেন রিলেশনশিপ উইথ নিবিড় হোসেন। এটা দেখে আরো খারাপ লাগলো। বের হয়ে আসলাম ফেসবুক থেকে, রুমের বাইরে গেলাম। ভাবছি আমার আশা শেষ, আর বড় আপুর সাথে প্রেম করা হলো না। ভাবতে ভাবতেই একটা আননোন নাম্বার থেকে ফোন এলো। হ্যালো। হ্যালো, কে বলছেন? চিনতে পারোনি? না, কে বলছেন? আসলে আমি মেঘা। ও আচ্ছা, মেঘা আপু, তোমার নাম্বার সেভ করা নাই তো? ও হ্যাঁ, এখন কেমন আছো আপু? যেমনটা দেখে গেলে ঠিক তেমনই আছি। ও, থাকা ভালো। খাওয়া দাওয়া করলা? কি বলছো, তোমাদের বাসায় না খেয়ে আসলাম? বাসায় তো তুমি ছিলে। ইস, মনে ছিল না। মন কোথায় থাকে? মন মনে হয় আবার হারায় গেছে। তাই বুঝি। তাহলে এবার ভালো না খারাপের কাছে গেছে? ভালোর কাছেই গেছে। বা বুঝেই ফেলছো? দেখলে তো বুঝবই, তাই না? এত তাড়াতাড়ি মন হারাই গেল? কি করব বলো, মন যে ভালো মানুষকে পেলে আর আটকানো যায় না। ও আচ্ছা, হুম, তো সে কে? বোঝার সময় এলে ঠিক সে বুঝবে। মানে? কিছু না, বাই। কেটে দিল। আজব তো, কি যে বলে গেল কিছুই বুঝলাম না। যাই হোক, অনেক রাত হয়েছে, ঘুমাতে হবে। সারাদিনে অনেক ধকল গেছে। সকালবেলা ফ্রেশ হচ্ছিলাম, দেখি নিয়নের ফোন। হ্যাঁ বলো। দোস্ত, একটা কাজ করতে পারবি? কি কাজ? মেঘা আপুকে একটু কলেজে নিয়ে যাবি? আসলে আমি নিয়ে যেতাম, কিন্তু আমার একটা কাজ আছে, তাই যদি তুই নিয়ে যাইতি
আচ্ছা আমি নিয়ে যাব এখন। ধন্যবাদ দোস্ত। হুরশালা। হুম। হ্যাঁ। আরে আসিস। আচ্ছা। তারপর গেলাম মেঘা আপুদের বাসায়, যে দেখে আপু আগে থেকে তৈরি আছে, তাই আপুকে নিয়ে কলেজের দিকে রওনা হলাম। মেঘা আপুকে নিয়ে ভার্সিটিতে এলাম। সারা রাস্তায় আপু আমাদের দিকে সরে আসছিল, নিজের ভিতরে কেমন যেন একটা কিছু কাজ করছে, তাই তাড়াতাড়ি ভাড়া মিটিয়ে কলেজের দিকে গেলাম। আপু পিছন থেকে অনেকবার ডাকলো, আমি না শোনার ভান করে গেলাম। ক্লাসে ঢুকলাম। এদিকে ক্লাস চলছে আর ওদিকে আমি ভাবছি কি হচ্ছে আমার সাথে। মেঘা আপুকে আমার প্রেমে পড়ে গেল? না না, এটা কিভাবে সম্ভব? আমার মাথায় কিছুই ঢুকছে না। যে যাক, আমার আশা পূরণ হবে। আর অন্যদিকে মনে হচ্ছে না না আপু শুধু ফ্রেন্ডলি ব্যবহার করছে আমার সাথে। ভাই এ চিন্তায় মনে হচ্ছে পাগল হয়ে যাব আমি। কিন্তু আছে না আমার কিছু কলিজার বন্ধু, তারা থাকতে এত তাড়াতাড়ি পাগল হয় কিভাবে? কি ব্যাপার দোস্ত, কিসের এত ভাবনা তোমার? আরে না, কিছু না। না না, কিছু তো আছে, আমাদের কাছেও লুকাবি? দোস্ত আমাদের মনে হয় প্রেমে পড়েছে। তুই বেশি বুঝিস না। হুম, আমায় তো বুঝতেই হবে রে। ভাই তুই বুঝতে থাক, আমি গেলাম। কই যাস? আগে ট্রিট তো দে। কিসের জন্য? সেটা পরে বুঝতে পারবি, আগে ট্রিট দে। আমি ভাবতাম যে এই বেটারা আমার অবস্থা না বুঝলেও তুই সারাক্ষণ আমার সাথে থাকিস, তুই আমার ব্যাপারটা বুঝবি। এখন তো দেখি তুইও আমার পকেট খালি করার উপর লেগে থাকিস। এত শত কথা বাদ দে, এখন বল দিবি কি না? আরে ভাই বলবি তো কি জন্য ট্রিট চাচ্ছিস? বন্ধুর কাছ থেকে ট্রিট চাচ্ছি, সেখানেও তুই কারণ খুঁজতেছিস? যা লাগবে না। এই ইমোশন কালো মেইলগুলো করবি না, মেরে ভর্তা বানাই দিব। হা 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 হা। হাসবি না খেতে যাবি? চল চল, সময় নষ্ট করিস না। জিম কখন রং পাল্টাই তার কোনো ওয়ারেন্টি নাই। ওই শালা চুপ থাক। আচ্ছা দুলা ভাই। বাহ বাহ, ভালো, চল। হুম, চল সবাই। ভাবলাম বন্ধু হয় মানিব্যাগের একটু সম্মান রাখবে। 500 নিয়ে গেছিলাম হাতে, একটা চকলেট ধরাই দিল। তার মধ্যে আবার আমি কিছুই খাইনি। মানে 3 জনে আমার 500 টাকা 30 মিনিটে শেষ করলো। হায় রে বন্ধু, তোরা মহান। ক্যান্টিন থেকে বেরোচ্ছি, দেখি মিমাপু আসছে, সাথে নিবিড় ভাইয়া ছিল না। আমাকে দেখে, জিম যে, কেমন আছিস? ভালো আপু, আপনি? ভালো না রে, তোর নিবিড় ভাইয়া অসুস্থ তো। নিবিড় ভাইয়া অসুস্থ আর ভালো নেই মিমাপু? কি ভালোবাসা! কি হয়েছে ভাইয়ার? আর বলিস না, কালকে হাত কেটে ফেলছে, কি জানি কাটতে চেয়ে। কতগুলো সেলাই দিল? না, সেলাই দেয়নি, হাতে ব্যান্ডেজ টেপ দিছে। কি মাইডালা, সামান্য হাত কাটার জন্য এমন রিয়াকশন? বড় কিছু হইলে তো মনে হয় হার্ট অ্যাটাক করবে এই মেয়ে। হুম। আপু আমি যাই, আমার একটু কাজ আছে। এতক্ষণ থাকলে আমি পাগল হয়ে যাব মিমাপুর কথা শুনে। প্রেমে পড়লে মানুষ নাকি বিবেক বুদ্ধি হারাই ফেলে, কথাটা শুনেছিলাম, আজকে নিজের চোখে দেখলাম। ভালো হইছে এই মেয়ের পিছনে ঘোরা বাদ দিছি, না হলে নিজের সাথে সাথে আমাকেও পাগল বানাই দিত। আচ্ছা যা। হুম বলেই কেটে পড়লাম। যাক বাবা, বাঁচলাম। গেট দিয়ে বের হচ্ছিলাম, সাথে আছে অপু। এমন সময় পিছন থেকে মেঘা আপুর ডাক। এই জিম, জি আপু বলো। তোমার সাথে কিছু কথা আছে। বলো। অপু একটু সামনে যাও তো। মেঘা আপুকে বলল কথাটা। অপু সামনে যাওয়ার সাথে সাথে আমার সাথে গলা ধরলো। ওই ক্যান্টিনের সামনে যে মেয়ের সাথে কথা বললা, সে কে? মিমাপু? তার নাম যে মিম তা আমি জানি, এবং এও জানি সে আমাদের থেকে সিনিয়র, কিন্তু তার সাথে কথা বলবে কেন তুমি? আরে মিমাপু আমার আপু হয়, আমার বাবার বন্ধুর মেয়ে। আমরা ছোট থেকে একসাথে বড় হয়েছি। আগের কথা বাদ, এখন থেকে কোনো মেয়ের সাথে কথা বলবা না, ঠিক আছে? দাঁড়াও, কেন শুনবো তোমার কথা? কারণ আমি বলছি তাই শুনবা। আর যদি না শুনি? তাহলে তোমায় ছুরি দিয়ে কেটে তোমার টুকরোগুলো পানিতে ফালাই দিব। বলেই চলে গেল। আর হ্যাঁ, আমায় কিছু বলার সুযোগ না দিয়ে মেঘা আপুর এই রূপ দেখে আমি সত্যিই শিহরিত। মাথা কাজ করছে না। হোস্টেলে চলে এলাম আর ভাবনায় শুধুই মেঘা আপু। তাহলে কি সত্যি আপু আমায় ভালোবাসলো, না এসব কিছু অন্য কিছু? দেখতে হবে। রাতে ফেসবুকেতে ছিলাম, মেঘা আপুর ফোন। এই যে স্যার, কি করছেন? কথা বলছি। কার সাথে? মিমাপুর সাথে। কি তোমায় না বারণ করেছিলাম? তুই বারণ করা কে? আমি কে কালকে তোমাকে দেখাবো। আমি বারণ করার কে? শুধু ভার্সিটি আয় কালকে, তারপর তোকে দেখাবো। আচ্ছা, বলার আগে ফোনটা কেটে গেল। যাক, মনে হয় খুব রাগ করেছে। এখন আমার মাথায় একটা বুদ্ধি এসেছে আপুর কাছে থেকে সত্যিটা বের করার। সকালে মেঘা আপু ভার্সিটিতে যেয়ে আমায় খোঁজ করতে লাগলো। আমায় পেলো বট গাছের নিচে মিমাপুর সাথে কথা বলার সময়। শুধু দেখলাম চোখ মুছলো, তারপর চলে গেল।
তার আগেই রাতে আপুর মাধ্যমে মেঘা আপুকে জানাই দেই যে আমি মিম আপুকে ভালোবাসি আর কালকে তাকে সে কথা বলবো। আর এই প্ল্যানে মিম আপু আমার সাথে থাকে। তাই যখন মেঘা আপু এসেছিল তখন আমরা একে অন্যের হাত ধরেছিলাম। যাক, প্ল্যানটা কাজে দিয়েছে। আপু কান্না করেছে, এটাই তার প্রমাণ। ওই, এখনকার জন্য অপেক্ষা করছিস, যা মেঘার কাছে। থ্যাংক ইউ আপু। হইছে, এখন যা, আচ্ছা। পরে সব জানাস। কেন আপনাকে জানাবো? বলে চলে এসে গেছি। মেঘা আপুকে খুঁজতে লাগলাম। পেলাম কলেজ পুকুর পাড়ে। এখানে অনেকটা নিরিবিলি, তা আপুর কাছে গেলাম। ঘুরে দেখলো কিন্তু কথা বললো না। হ্যালো আপু। কি? না কিছু না, ভালো আছো? অনেক ভালো। ও, হুম। কথাটা কিভাবে যে শুরু করি। আচ্ছা আপু, তুমি কি আমায় ভালোবাসো? তোমাকে ভালোবাসতে আমার বইয়েই গেছে। ও, এটাই জানার ছিল। যাক, আবার মিমাপুর পিছনে লেগে থাকি। একদিন তো পড়বেই। আর এক পা বাড়ালে তোর পা ভেঙে দিব। মা, কেন? ওই, তুই বুঝিস না যে আমি তোকে কতটা ভালোবাসি? তুই যেদিন আমায় রক্ত দিলি সেদিনও আমার তোকে ভালো লেগেছিল। এরপর যখন রিয়ানকে আমার কারণে নিয়ে এলি সেদিনই তোকে ভালোবেসে ফেলি। এতদিন তোকে বোঝার চেষ্টা করলাম আর তুই বুঝলি না আমি তোকে কতটা ভালোবাসি। এসব নাটক ছিল। কি? নাটক ছিল। আজকে তোকে আমি সত্যিই মেরে ফেলবো শয়তান। আমি দিলাম দৌড়, শেষ পর্যন্ত কিনা এমন বউ পেলাম। মেঘা আপুর দৌড়ানি খেয়ে কোনো মতে বাঁচলাম। তবে একটা জিনিস জানলাম তো যে মেঘা আপুও আমায় ভালোবাসে। যাক, সিনিয়র আপুর সাথে শেষ পর্যন্ত প্রেম হয়ে গেল। এখন ভালোবাসা চলবে উড়াধুরা, কিন্তু কিছু তো একটা দিয়ে শুরু করতে হবে নাকি? তাই ফুল খুঁজতে থাকলাম। কিন্তু আমাদের ভার্সিটিতে এত প্রেমিক প্রেমিকা আছে যাদের কারণে সব ফুল আগেই শেষ হয়ে গেছে। তাই কি করা যায় ভাবতে লাগলাম। মেঘা আপু তার বান্ধবীদের সাথে বসে আছে, দেখে মনে হচ্ছে অনেক খুশি আজ। যাই, আর দেরি না করি। আমায় সামনে দেখে রেগে আগুন, চোখ মুখ লাল করে ফেলেছে। যা, কি করলাম আমি আবার? তার বান্ধবীগুলো হাসাহাসি করছে। ও, বুঝলাম, সব নষ্টের গোড়া তাহলে এরাই। মনে মনে ভাবছি রিলেশনটা শুরু হোক, তারপর তোমাদের দেখে নিব আপু লোক। তারা সবাই চলে গেল। আপু উঠে এলো আমার কাছে। ওই, হাতে কি তোমার? কদু। কদু দিয়ে কি করবে? তোমায় তো প্রপোজ করা হয়নি। ভাবলাম রাগ করে আছো, প্রপোজ করলে রাগও ভেঙে যাবে, আবার রিলেশনও শুরু হবে। কুত্তা, তাই বলে কদু? দুনিয়াতে আর কিছু পেলেই না কদু দিয়ে কেউ প্রপোজ করে? আরে বলো না, গেলাম ফুল নিতে কিন্তু নাই, সব শেষ করে দিছে হারামির বাচ্চাগুলো। পরে দেখি সেখানে কদু অনেকগুলো। মনে হয় কদুর গাছ লাগাইছে ভার্সিটির বাগানে। তাই ভাবলাম যখন গোলাপ নেই তখন কদুই ব্যবহার করি। তাই তোমার জন্য কষ্ট করে কাটাতার টোপকে এই কদু নিয়ে এসেছি। কদু, তাই না? দাও, কদু দাও। আজকে যদি কদু তোমার মাথায় না ভাঙতে পারছি তাহলে আমার নাম মেঘা নয়। এত রাগ করো কেন? আমি তো ভালো জিনিসই আনছি। এটা বাসায় নিয়ে যেয়ে রান্না করেও খেতে পারবে। তোর কদু তুই নিয়ে যা, লাগবে না তোর প্রপোজ করতে। তুই তোর কদু নিয়ে থাক, আমি গেলাম। ওই শোনা, কই যাও? কদুটা তো অন্তত নিয়ে যাও। ধুর, এত কষ্ট করে কদুটা নিয়ে আসলাম আর না নিয়েই চলে গেল। যেই লাও সেই কদু হইল। যাই, এটা তো কোনো কাজে লাগাতে হবে, তাই বিক্রি করে দেই, সাথে কিছু আয়ও হবে, কি বলেন? হা 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 হা। কদু 20 টাকা দিয়ে বিক্রি করলাম। তারপর বন্ধুদের কাছে আসলাম। কি মামা, কই থেকে আসলি? কদু বিক্রি করতে গেছিলাম। হ্যাঁ, কস কি? কই পাইলি কদু? কদুর ব্যবসা শুরু করলি নাকি? আরে না শালাবাবু, আসলে না, এদের বলা যাবে না, শালারা পচাবে এখন আমায়। আসলে হয়েছে কি, তার আগেই মেঘা আপুর আগমন। আমি বলছি, কি হইছে? তুমি কেন বলতে যাবা? আমি বলছি তো। থাক, আপনাকে কষ্ট করতে হবে না। আমি বলছি, তোমাদের এই উগান্ডিয়ান বন্ধু আমায় কদু দিয়ে প্রপোজ করতে গেছিল, আর কিছু পায়নি নাকি, এই জন্য সেই কদু আবার বিক্রি করে আসলো। একে একটু বোঝাও আর একটু সামলিয়ে রাখো, কখন যে আমার পিটন খাবে। কদু দিয়ে আমার বান্ধবীদের সামনে আমায় প্রপোজ করতে গেছে, আমার সম্মানের 12টা বাজায় দিছে। তার উপর কদু দিয়ে দাঁত বের করে হাসতে ধরছিল। একে তোমরা আগে সামলাও। এই যে নিজের সম্মান গেছে দেখে আমার সম্মানেরও ফালুদা বানাই দিল। কি? কদু দিয়ে প্রপোজ? কি আইডিয়া দোস্ত? এসব আইডিয়া কই থেকে আসে তোর মাথায়?
আরে বাহ দুলাভাই বাহ, তুই তো ইতিহাস রচনা করবি। কদু দিয়ে প্রপোজ করে, এসব বুদ্ধি কোথা থেকে আসে তোর মাথায় বলতো? আসলে কি বলছিস মামা, কথা কি সত্য? কদু দিয়ে প্রপোজ? তোকে নোবেল দেওয়া উচিত, সাথে একটা অস্কারও। তুই তো কিংবদন্তি। আইডিয়াটা পাইলি কই, বল বল। হয়েছে কি? আরে বল বল, লজ্জা পাস না, বল। ব্যাটারা বলতে দিচ্ছিস কই? বলার আগেই তো কথা বলছিস, কি বলবো তাহলে? বলার সময় তো দিবি। তোমরাই শুনো এর কাহিনী। আমি গেলাম। যদি আবার এরকম করে তাহলে ভর্তা বানায় দিব। আমি গেলাম। আচ্ছা আপু যা। জিম তুই বল। তারপর পুরো কাহিনী তাদেরকে ফিল্মি স্টাইলে বললাম, কিন্তু সব শোনার পর শালারা হাসতে লাগলো। কিছু করার নাই, মানুষের উন্নতি কেউ চোখে দেখতে পারে না, সবাই হিংসা করে। তারপর কোথায় থেকে যেন আমায় একটা গোলাপ ফুল এনে দিল। যা দুলাভাই, আমার বোনটাকে পটাই আই। এরকম শালা যেন ঘর ঘর জন্ম নিক। লাভ ইউ শালা বাবু। আরে যা আগে, মেঘা আপু রেগে আছে। আচ্ছা। তারপর মেঘা আপুকে গিয়ে প্রপোজ করলাম। কেমনে করলাম জানতে চেয়ে সময় নষ্ট করবেন না, সেখানেও ভুল করছি তো তাই, তবে মাফ করে দিছে আমায়। তারপর তার হাত ধরে বন্ধুদের সামনে আসি। শুন জিম, আমার বোনের যদি কোনো সমস্যা হয় তাহলে কিন্তু ছাড়বো না তোকে, আর বাকি সব আমি দেখব। শুধু তোরা খুশি থাক, এটা চাই আমি। দেখতে থাকো, আর আমি তোর বড় দুলাভাই, তাই দুলাভাই বলে ডাকবি, নাম ধরে ডাকবি না। যা ভাগ। হা 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 হা। বিয়েটাও হবে। আজ আমাদের বিয়ে। 5 বছর রিলেশন করার পর আজ বিয়ে আমাদের। পরিবার রাজি করানোর দায়িত্ব নিয়েছিল নিয়ন, আবিদ আর অপু। আমারও ভালো জায়গায় চাকরি হয়, তাই সবাই রাজি করছে, তাই আজকে বিয়েটা সম্ভব হচ্ছে। আমি অনেক খুশি আজ, তবে এর মধ্যেও অনেক ঘটনা আছে। আর সব থেকে বেশি যার জন্য আজ বিয়েটা হচ্ছে সে হলো মেঘা। আমার জন্য সে এতদিন অপেক্ষা। আমাদের রিলেশন শুরু হলো। বড় আপুর সাথে প্রেম করার শখ তো অনেক আগেই পূরণ হয়েছে। এখন মেঘার সাথে বিয়ে, ও সরি, সে তো এখন আমার হবু বউ। আমার আর তাদের পরিবার একটা অনুষ্ঠানের আয়োজন করছে, অনেকেই নিমন্ত্রিত। তার আগে চলে না এসে কিছুটা পিছনে ফেরা যাক। মেঘার সাথে রিলেশন শুরু হওয়ার পর থেকেই মেয়েটা আমার যত্ন নিতে শুরু করলো, কিন্তু একটু বেশি। তবে আমার ভালো লাগতো, তার কথা মতো চলতাম তো, তাই বেশি ঝগড়া হতো না। তবে শুনেছিলাম একটা রিলেশনে এই ঝগড়া না থাকলে নাকি রিলেশনটাই অপূর্ণ থাকে, তাই মাঝে মাঝে আমি ওর সাথে ঝগড়া করতাম। হা। পরে অবশ্য আমাকেই তার রাগ ভাঙাতে হতো। মিম আপুর সাথে কথা বলা সহ্য করতো না, একদিন দেখে ফেলে। আমি মাঝে মাঝে লুকিয়ে কথা বলতাম, তো সেদিন দেখে ফেলার পর সে কি কান্না। পরে অনেক কষ্ট করে তার রাগ কমায়। তারপর থেকে মিম আপুর সাথে আর কথা বলতাম না। একদিন আমাদের ভার্সিটির সিনিয়রদের বিদায় হচ্ছে, আমি দেখলাম সব থেকে ওই দিন খুশি ছিল মেঘা। আমি তার কাছে যাই। কি ব্যাপার, এত খুশি কেন আজ? আজ আমি সব থেকে বেশি খুশি। কিন্তু কেন শুনি? কারণ আজকে আমার সতীন চলে যাচ্ছে ইউনিভার্সিটি থেকে। হা হা হা। মাইরালা, কবে সতীন হলো তোমার? কেন তোমাকে বলতে হবে কেন? না, এমনি বললাম আর কি। কেন, বলার প্রয়োজন নাই বুঝি? না, তোমাকে শোনার কোনো দরকার নাই। যাও তো, আমার একটু মজা নিতে দাও। আচ্ছা যাচ্ছি। হুম। পাগলিটা শুধু শুধু অনেক খুশি হয়েছিল সেদিন। হা। তার তো এই কথা মনে ছিল না, পরের বছর সেও চলে যাবে ইউনিভার্সিটি ছেড়ে, আর আমায় থাকতে হবে আরও 1টি বছর। দেখতে দেখতে ওই বছরটিও শেষ হয়ে গেল। যেদিন শেষ ভার্সিটিতে সেদিন মেঘার সে কি কান্না, আরেকবার দেখতে হলো। সবার সামনে জড়িয়ে ধরেছিল আর কাঁদতে লাগলো। ওই পাগলি, এত কাঁদো কেন? শুধু তো ভার্সিটি ছাড়ছো, দূরে তো আর যাচ্ছ না। জানি না, আমি যাব না, আবার পড়বো। তোমাকে ছাড়া একা থাকতে পারবো না এই 1 বছর। পাগলামি একদম করবা না, ভালো করে পরীক্ষা দিবা। আর আমি তো সবসময় আছি তোমার সাথে। দেখো, এই 1 বছর দেখতে দেখতে কেটে যাবে। তারপর ভালো একটা চাকরি নিয়ে সোজা তোমার বাসায় যাব। আর সাথে তো সবসময় শালাবাবু আছে, চিন্তা করিও না। অনেক কিছু বলে বোঝানোর পর পাগলিটা রাজি হয়। হা। ভার্সিটি থেকে তার চলে যাবার পর ভাবছিলাম একাকিত্ব বাড়বে, কিন্তু উল্টো আরও বেশি সম্পর্ক মজবুত হতে লাগলো। হঠাৎ করে দেখা করা, সারাদিন কথা বলা, সে যে দূরে এখন সেটা মনেই হতো না। কেটে গেল আরেকটি বছর। একদিকে সম্পর্ক মজবুত হতে থাকলো, আর অন্যদিকে বন্ধুত্ব গাঢ়। নিয়ন, আমি, অপু আর আবিদার কিছু ফ্রেন্ড, একজন
আরেকজনকে ছাড়া থাকতে পারতাম না। খুব ভালোভাবে সবাই পাশ করে বের হই। আর আল্লাহ তাআলা আমাদের বন্ধুত্বটাকে এত মজবুত করলেন যে সবাই একসাথে একটা মাল্টি ন্যাশনাল কোম্পানিতে জয়েন করি। আমার আরও 1 বছর লেগে যায় ভালো একটা পজিশন তৈরি করতে। তবে তার আগেই নিয়নের মাধ্যমে মেঘের বাবা মায়ের সাথে কথা বলে আব্বু আম্মু কথা পাকাপাকি করে আসে। তারপর আজ বিয়ে, সবাই এসেছে। আমি আর মেঘা পাশাপাশি বসা, শাড়ি পরে মেয়েটাকে আরও সুন্দর লাগছে। ও মিমাপু এসেছে। কি হয়েছে রে মিম, এত চিৎকার করলি কেন? দেখো না মা, ভাইয়া বলছে সে নাকি নাস্তা করবে না। কেন বাবা, কি হয়েছে? নাস্তা করবেন না কেন? না মানে শরীরটা ভালো লাগছে না। তা বললে কি করে হয় বাবা, রাতেও কিছু খাওনি, এখন কিছু খেয়ে নাও, দেখবে ভালো লাগবে। আচ্ছা আন্টি, আপনার যান, আমি আসছি। বাবা, তাড়াতাড়ি এসো। এই কথা বলে তারা সবাই চলে গেল, কিন্তু মিম আমার দিকে অবাক দৃষ্টিতে তাকিয়ে আছে। তাই দেখে আমি ওকে বললাম, কি রে এমন করে তাকিয়ে আছিস কেন? ভাইয়া তুই কি, হ্যাঁ মানে কি বলছিস আবল তাবল? তোর কি কষ্ট হয় না? আমার আবার কিসের কষ্ট হবে? এতগুলো বছর পর মা বাবাকে কাছে পেয়েও তাদেরকে মা বাবা বলে ডাকতে পারছিস না, এতে তোর কষ্ট হচ্ছে না? ভাইয়া তুই মা বাবাকে সত্য কথা বলে দে। জানিস মা বাবা তোর জন্য কত কষ্ট পায়। সেই সময় এখনো আসে নাই রে বোন, আসলে বলে দিব। আচ্ছা তুই তাড়াতাড়ি ফ্রেশ হয়ে আয়। এই কথা বলে মিম চলে গেল, আর আমিও ফ্রেশ হতে চলে গেলাম। তারপর ফ্রেশ হয়ে সকালে নাস্তা করে একটু রেস্ট নিলাম। বিকেলে মিম এসে বলে, ভাইয়া চলো আমরা ঘুরতে যাই। কোথায় যাবি? চলো তোমাকে গ্রাম ঘুরায় দেখাই। আচ্ছা চল তাহলে। এই কি করছিস? কেন? আমি আবার কি করলাম? হাতের ব্যান্ডেজ কোথায়? এই রে, একদম মনে ছিল না। এই অবস্থায় বাইরে গেলে তো আমি ধরাই পড়ে যেতাম। এখন ব্যান্ডেজ করে নাও। তারপর মিম এর সাথে গ্রাম ঘুরতে বের হলাম। গ্রামটা আসলে অনেক পরিবর্তন হয়ে গেছে। আচ্ছা মিম, একটা কথা বলি। কি কথা ভাইয়া? রিয়া কেন আমাদের বাসায়, আর বাবাই বা কেন তাকে আমার বউ বলছে? সে অনেক কথা। তাহলে বল আমাকে। তুমি যেদিন রাতে বাড়ি ছেড়ে চলে গেলে, মা যখন সকালে দেখলো তুমি রুমে নেই, তখন মা চিৎকার দিয়ে আমাদের সবাইকে ডাকে। রাজের বাবা কোথায় তুমি, তাড়াতাড়ি এদিকে আসো। কি হয়েছে? সাত সকালে এত চিৎকার করছিস কেন? রাজ রুম খুলছে না, এত ডাকলাম। কি বলো এইসব? দেখি সরো তো। তুমি একটু দেখো। রাজ বাবা, রাজ দরজা খোলো বাবা। কি হলো, আমার ছেলে দরজা খুলছে না কেন? হয়তো ঘুমিয়ে আছে। ঘুমিয়ে থাকলে ও এত টাকার পরও কেন খুলছে না? আমার ছেলেটার আবার কিছু হলো না তো? কি সব আবল তাবল বলছো? চুপ করো। তোমায় বললাম ছেলেটাকে এত মেরো না। চুপ করে থাকতে পারো না? একটু দেখি দরজাটা ভেঙে ফেলি। দরজা ভাঙার পর এ কি, রুমে তো কেউ নেই। রাজ, রাজ বাবা আমার, কোথায় তুই? না, রুমে কোথাও তো নাই। তাহলে ছেলেটা গেল কোথায়? এদিকে আসো। কি হয়েছে? জানালাটা ভাঙা কেন? তাই তো দেখছি। তবে কি রাজ? বলো তবে কি? রাজ কি বাড়ি থেকে চলে গেছে? না, আমার ছেলে আমাকে ছেড়ে কোথাও যেতে পারে না। তুমি একটু শান্ত হও, আমি দেখছি কি করা যায়। আমি কিচ্ছু শুনতে চাই না। তুমি যেভাবে পারো আমার ছেলেটাকে আমার কাছে খুঁজে এনে দিবে। তারপর বাবা গ্রামের সব জায়গায় লোক পাঠিয়ে দিলেন তোমাকে খোঁজার জন্য। আস্তে আস্তে গ্রামের সবাই জেনে গেল তুই বাসা থেকে পালিয়েছিস। বাবা মা এমনকি গ্রামের প্রত্যেকটা মানুষ তোকে খুঁজছে। যখন তোকে আর কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না, এটা শুনে রিয়া সুইসাইড করতে যায়। আর তখনই বাবা তাকে দেখে ফেলেন। বাবার জন্য রিয়ার সুইসাইড করতে পারেনি। পরে যখন বাবা ওর কাছে জানতে চায়, তখন সে তোর সাথে ঘটে যাওয়া সব সত্য খুলে বলে। এটা শুনে রিয়ার বাবা তো রিয়াকে অনেক মারতে থাকেন। তারপর বাবা বলেন, এ কি করছেন আপনি? এসব ওকে মারছেন কেন? চেয়ারম্যান সাহেব, আপনি সরে যান। ওকে তো আজ আমি মেরেই ফেলবো। এমন মেয়ে বেঁচে থাকার কোনো দরকার নাই। আপনি জানেন না রিয়া আমার বাড়ির বউ, তারপর ওর গায়ে আপনি হাত তুলছেন? বাবার কথা শুনে সবাই অবাক হয়ে গেলেন। এত কিছুর পরও বাবা এই কথা বলবেন হয়তো কেউই ভাবতে পারেনি। এ কি বলছেন আপনি? এর জন্য আপনার নিরপরাধ ছেলে আজ বাড়ি ছাড়া। সে যাই হোক না কেন, ও ছোট মানুষ, না বুঝে এসব করছে। আর আমি জানি আমার ছেলে একদিন ঠিকই আমাদের কাছে ফিরে আসবে। কিন্তু কোনো কিন্তু নয়। আর রিয়া আজ থেকে আমাদের বাড়িতেই থাকবে। তারপর বাবা রিয়াকে আমাদের বাড়িতে নিয়ে আসে। মা সবকিছু শুনে প্রথম রিয়াকে একদমই দেখতে পারতো না, কিন্তু আস্তে আস্তে যখন রিয়া বড় হতে থাকলো, তখন ওর ব্যবহারে মা তাকে আপন করে নিয়েছে।
কি এমন ব্যবহার করেছে যে মা ওকে মেনে নিল? শোন তাহলে, বল। ও সব সময় মন খারাপ করে তোর রুমে গিয়ে বসে থাকতো। মা ওকে অনেক খারাপ কথাও বলতো, কিন্তু ও কোনো কথায় কিছু বলতো না, শুধু মাথা নিচু করে সব কথা শুনতো। বাবা একদিন খাবার টেবিলে বললেন, রিয়া কোথায়? ওকে তো দেখছি না। তুমি আবার ওকে ডাকছো কেন? মেয়েটা রাতের খাবার খাবে না? ও পরে খেয়ে নিবে। পরে খাবে কেন? আরে পরে কার সাথে খাবে? মিম্মা, তুই একটু গিয়ে রিয়াকে ডেকে নিয়ে আয় তো। আচ্ছা যাচ্ছি। আমি বুঝি না তুমি কেন ওই মেয়েটাকে এত প্রশ্রয় দিচ্ছ, যার জন্য নিজের ছেলে আজ ঘর ছাড়া। দেখ, ও ছোট মানুষ, না বুঝে এইসব কিছু করেছে, আর ও খুব ভালো মেয়ে। ভালো মেয়ে না ছাই। দেখ, ভালো মেয়ে না হলে ও কি ও রাজকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না, শুনে সুসাইড করতে যেতে পারতো না। শুন, তুমি আর ওর সামনে এসব বিষয় নিয়ে কোনো কথাই বলবে না। বাবা বাবা, রিয়াপু বলছে ও নাকি খাবে না। রিয়া কোথায় এখন? আপু তো ভাইয়ার ঘরে। যা, ওকে নিয়ে এসো। তারপর মারিয়াকে ডাকতে গেলেন। রিয়া, চুপ করে না থেকে তাড়াতাড়ি খেতে এসো। তারপর রিয়া মার পেছন পেছনে খাবার খেতে আসলো। তারপর বাবা বললেন, দেখ মা, এভাবে না থেকে কাল থেকে আবার স্কুলে যাবি, বুঝলি? রিয়া আর কোনো কথা বলেনি, এভাবে পড়ালেখা শেষ করলো। আর বাবা একদিন রিয়াকে ডেকে বলে, মার, অনেক বছরই তো হলো, রাজ এর কোনো খোঁজ খবর কিছুই নেই, তাই বলছিলাম কি। তুমি আবার কি বললে? এভাবে আর কতদিন? তোরও তো একটা জীবন আছে, তাই আমি বলছিলাম কি, তুই যদি চাস তাহলে আমি তোর বিয়ের জন্য পাত্র খুঁজতে পারি। এই কথা শুনে রিয়া কি বলবে বুঝতে পারছে না। তারপর ও নিজেকে সামলে নিয়ে বলল, বাবা, আমার অপরাধ নেবেন না। আমার যদি বিয়ে হয় তবে রাজের সাথেই হবে, আর কাউকে স্বামী হিসেবে আমি চাই না। দেখ মা, পাগলামি করিস না, ও যদি আর কোনোদিন ফিরে না আসে তখন কি করবি? তাহলে আমি এইভাবে চিরটাকাল ওর জন্য অপেক্ষা করব। তবু এই জীবনে রাজকে ছাড়া আর কাউকে বিয়ে করতে পারবো না। এই কথা বলে রিয়া কাঁদতে কাঁদতে চলে গেল। দেখলি রাজ্যের মা মেয়েটা আজকে কতটা ভালোবাসে। দেখতেই তো পাচ্ছি, মেয়েটা সেই ছোটবেলা থেকে রাজের স্মৃতি আঁকড়ে ধরে বেঁচে আছে। হ্যাঁ মা, আর সব সময় ভাইয়ার ছবি ধরে কাঁদতে থাকে। জানি না ছেলেটা কোথায় আছে, শুধু দোয়া করি যেখানে থাকুক না কেন যেন ভালো থাকে। এরপর থেকে মা আর রিয়ার সাথে কোনো খারাপ ব্যবহার করতেন না, সবসময় নিজের কাছে কাছেই রাখতেন। এই ভাইয়া, তোর আবার কি হলো? না, কিছু না। সন্ধ্যা হয়ে গেছে, এখন বাড়ির দিকে যাওয়া যাক, চল। আচ্ছা চল। তারপর বাড়িতে চলে আসলাম। বাড়িতে আসতেই বাবা বললেন, কি রে, তোরা দুজন কোথায় গিয়েছিলিস? এই তো ভাইয়া, গ্রামটা ঘুরতে নিয়ে গেছিলাম। তা ভালো করেছিস। তারপর রুমে গিয়ে শুয়ে আছি আর ভাবছি এইভাবে আর কতদিন এখানে থাকবো। মানুষজন তো খারাপ ভাববে, না আর থাকা যাবে না, যত তাড়াতাড়ি পারা যায় এখান থেকে আমাকে চলে যেতে হবে। রাতে খাওয়ার সময় আমি বাবাকে বললাম, আঙ্কেল, আমি কাল চলে যেতে চাই। সে কি বাবা, আর কটা দিন থেকে যাও। না আঙ্কেল, অনেক দিনই তো থাকলাম। আর কটা দিন থেকে যেতে পারতে বাবা। মা, মন তো চাইছে সারা জীবন তোমাদের সাথে থাকিয়ে যাই, কিন্তু আমি যে একটা পারবো না। কি হলো বাবা, চুপ করে আছো কেন? না আঙ্কেল, অনেকদিন হয়ে গেল। তাছাড়া ঢাকায় কাজও তো আছে, সেখান থেকে কল করছিল আমায় যেতে হবে। আচ্ছা, দরকার হলে যাও, তবে ছুটি পেলে কিন্তু অবশ্যই আমাদের গ্রামে বেড়াতে আসবে, কেমন? তারপর খাওয়া দাওয়া শেষ করে আমি আমার রুমে চলে গেলাম। একটু পর মিম আসলো। সেই বলতে লাগলো, ভাইয়া, তুই সত্যি আমাদের ছেড়ে চলে যাবি? হ্যাঁ রে বোন, আমাকে যেতেই হবে। ভাইয়া, তাহলে কি তুই আর আসবি না? কে বলেছে রে পাগলি আমি আসবো না? আমি প্রায়ই আসবো। তুই কি মা বাবার উপর এখনো রেগে আছিস? না রে, রেগে থাকবো কেন? তাহলে তাদের তুই কেন বলছিস না যে তুই আমার সেই হারিয়ে যাওয়া ভাই রাজ? কে বলেছে বলবো না? বলবো তো, এর পরের বার আসলে ঠিকই বলে দেব, কেমন? তারপর মিমকে বিদায় দিলাম। সকালে চলে যেতে হবে এটা ভেবে রাত ঠিক মতো ঘুমাতে পারছি না। মনের ভেতর যেন একটা ঝড় বয়ে যাচ্ছে। এই কয়দিন এখানে কাটানোর সময়গুলো ভাবতে লাগলাম। এইসব ভাবতে ভাবতে কখন ঘুমিয়ে গেছি কিছুই মনে নেই। সকালে ঘুম থেকে উঠে হালকা নাস্তা করে রওনা দিলাম। মা, আমি যাই, ভালো থাকবেন। যাই বলতে নেই বাবা, বলো আসি।
মা, আমি এখন আসি। চোখের কোণে পানি চলে আসলো আমার। চলো আমি তোমাকে বাস স্ট্যান্ড পর্যন্ত পৌঁছে দিয়ে আসি। না আঙ্কেল, আমি একা যেতে পারবো। আরে চলো তো, আর কোনো কথা নয়। পাগলি বোন আমার, একবার আসি। আমি কেমন? আর ভালোভাবে পড়ালেখা করিস। ভাইয়া তুমিও আবার এসো কিন্তু। আসবো তো। তারপর বাবা আমাকে বাস স্ট্যান্ড পর্যন্ত এগিয়ে দিতে আসলেন। আমি বাসের টিকিট গ্রহণ করে বাবাকে বিদায় দিয়ে বাসে উঠে যাব, তখন দেখলাম বাবা রাস্তা পার হচ্ছে এবং একটা গাড়ি চলে আসলো। আমি দৌড়ে গিয়ে বাবাকে সরিয়ে দিলাম, আর গাড়িটা এসে সোজা আমাকে ধাক্কা মারলো, আর আমি রাস্তায় এক পাশে পড়ে গেলাম। আস্তে আস্তে আমার চোখের সামনে সব কিছু ঝাপসা হতে থাকলো এবং আমার দুই চোখের পাতা বন্ধ হয়ে গেল। পরে আর কিছুই মনে নেই। যখন চোখ খুললাম তখন নিজেকে হাসপাতালে বেডে আবিষ্কার করলাম। তারপর দেখলাম আমার মাথার কাছে একটা মেয়ে বসে আছে। আমার চোখ খুলছি দেখে সে দৌড় দিয়ে বাইরে চলে গেল। একটু পর দেখলাম কয়েকজন মানুষ এবং ডাক্তার আমার দিকে এগিয়ে আসছে। তারা আমার কাছে আসতেই আমি বললাম, এ কি, আপনারা কারা, আর আমি এখানে কেন? ডক্টর সাহেব, ও এমন বলছে কেন? ডাক্তার দাঁড়ান, আমি দেখছি। তারপর সে আমার কাছে এসে জিজ্ঞেস করলো, ঠিক করে দেখুন তো, কাউকে চিনতে পারছেন না? না, সত্য কথা বলছি, আমি কাউকে চিনতে পারছি না। এরা কারা? ভাইয়া সত্যি তুমি আমাদের কাউকে চিনতে পারছো না? আপনি কে? আরে আপনি আমাকে ভাইয়া বলছেন কেন? বাবা ঠিক করে দেখ, আমি তোর মা। না, আমি আপনাদের কাউকে চিনতে পারছি না। ডক্টর, আপনি একটু দেখুন আমার ছেলে আমাদের বউকে চিনতে পারছে না কেন? আমার মনে হয় মাথায় অতিরিক্ত আঘাত পাওয়ার কারণে ওর স্থিতি নষ্ট হয়ে গেছে, এই জন্য সে আপনাকে কাউকে চিনতে পারছে না। তাহলে কি ও আমাদের কোনোদিনও চিনতে পারবে না? দেখুন, এটা এখন সঠিকভাবে বলা যাচ্ছে না। এত বছর পর ছেলেটাকে পেলাম, তারপরও সে আমাকে চিনতে পারছে না। তাহলে ওকে আমরা কবে বাড়ি নিয়ে যেতে পারি? আজই নিয়ে যেতে পারেন, তবে তাকে দেখার জন্য সবসময় একজনকে থাকতে হবে। আমি থাকবো ওর সাথে সবসময়, এতে কোনো সমস্যা হবে না। আর তাছাড়া আমরা সবাই তো আছি। রাজ, এনার হচ্ছে তোমার মা বাবা। কে রাজ? তুমিই তো রাজ। না, আমি রাজ না। তাহলে তোমার নাম কি? আমার নাম কি? আমার নাম, আর আমি কিছু মনে করতে পারছি না কেন। ভাইয়া আমাকে দেখো, আমি তোর ছোট বোন। না, আমার কোনো বোন নেই। আর আমি কে? শোনো রাজ, শান্ত হও। এরা হচ্ছে তোমার মা বাবা, তাদের সাথে তুমি এখন বাড়ি যাবে। কিন্তু আমি তো তাদের চিনি না। আমি তো বলছি তাই না, আর আমি তো তোমাকে চিনি। আচ্ছা, তাহলে আমি যাব। তারপর সকালের সাথে বাড়িতে চলে আসলাম। এটা কি আপনাদের বাড়ি? এটা শুধু আমাদের বাড়ি না, এটা তোমারও বাড়ি। রিয়া আর মিম, তোরা দুইজন ওকে ওর রুমে নিয়ে যা, আর ওকে সবসময় খেয়াল রাখবি। আপনি কোনো চিন্তা করবেন না মা। ভাইয়া চলো। তারপর আমাকে একটা রুমে নিয়ে যাওয়া হলো। বাহ, রুমটা তো খুব সুন্দর। কে থাকে এখানে? এটা তো তোমারই রুম। কেন, তোমার মনে নেই? এটা আমার রুম, কিন্তু আমার তো কিছুই মনে আসছে না। আচ্ছা, তোমার কিছুই মনে করতে হবে না। তুমি এখন একটু রেস্ট নাও, কেমন? আমরা পরে আসবো। তারপর তারা দুইজন চলে গেলেন, আর আমি শুয়ে শুয়ে ভাবছি, কে আমি, আর আমি কি আগেও এখানে এসেছি কিনা? এরাই কি সত্য আমার পরিবার? না, আমি কিছুই মনে করতে পারছি না। মাথাটা ভীষণ ব্যথা করছে। কখন যে ঘুমিয়ে গেছি টের পাইনি। একটু পর মনে হলো কে যেন আমার মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। আমি চোখ খুলে দেখি রিয়া আমার মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। আরে আরে, কি করছেন? কেন, তোমার ভালো লাগছে না? আপনি এখন এখানে কেন? রাতের খাবার খেতে চলো। আচ্ছা, আপনি যান, আমি ফ্রেশ হয়ে আসছি। না, আমি তোমাকে নিয়েই যাব। আচ্ছা, একটি কথা বলি। কি কথা? আচ্ছা, ওনারা যদি আমার মা বাবা হওয়ার বোন হয়, তাহলে কি আপনিও আমার বোন হন নাকি? কি? আমি তোমার বোন হতে যাব কেন? হ্যাঁ, তাহলে কে আপনি? আরে গাধা, আমি তো তোমার বউ হই। আমি আবার বিয়ে করলাম কবে? আবার তো কিছুই মনে আসছে না। তোমাকে কিছু মনে করা লাগবে না, যাও এখন তাড়াতাড়ি ফ্রেশ হয়ে আসো। কিন্তু আবার কিন্তু? যাও বলছি। তারপর আমি ফ্রেশ হতে চলে গেলাম। ফ্রেশ হয়ে নিচে খাবার টেবিলের কাছে আসতেই মা বললেন, বাবা তুই এসেছিস, বস এখানে। দেখ, আমি তো সব প্রিয় খাবার রান্না করেছি।
তারপর আমি খেতে লাগলাম। সত্য খাবারগুলো অনেক ভালো হয়েছে। মনে হচ্ছে আমি এর আগেও অনেকবার এই খাবারগুলো খেয়েছি। খাবার খাওয়া শেষ হলে সবাই মিলে আমাকে আমার রুমের কাছে নিয়ে আসলো। বাবা, তুই এখন শুয়ে থাক কেমন? আমরা গেলাম। আর কিছু দরকার হলে আমাদের ডাকিস। মা, তুমি গিয়ে শুয়ে থাকো। আর তাছাড়া আমি আর ভাবি তো আছি, তাই না? তোরা খেয়াল রাখিস। এই বলে বাবা মা চলে যেতে লাগলেন। এমন সময় বাবা বললেন, মিম, এই নে তোর ভাইয়ের মোবাইলটা। অ্যাক্সিডেন্টের সময় ওর পকেট থেকে পড়ে গিয়েছিল। মোবাইলটা তো বন্ধ হয়ে গেছে, মনে হয় চার্জ নেই। আমি বরং আমার রুমে গিয়ে চার্জে লাগিয়ে দিয়ে আসি। মিম, তুমিও যাও, শুয়ে থাকো গিয়ে। আর তুমি কি করবে? আমি আর একটু এখানে থাকি। না ভাবি, এই কয়দিন তুমিও অনেক কষ্ট করেছো। আর তাছাড়া ভাইয়া তো ঘুমিয়ে গেছে, তাই না? তাই তুমিও শুয়ে পড়ো। চলো একটু রেস্ট নিবে। তারপর রিয়া আর মিম ও তাদের রুমে শুতে গেল। আচ্ছা ভাবি, তুমি বিছানাটা ঠিক করো, আমি দেখি ভাইয়ার মোবাইলটা ভালো আছে কিনা। আচ্ছা দেখো। তারপর মিম মোবাইলটা চার্জে লাগিয়ে দিয়ে কিছুক্ষণ পর মোবাইলটা অন করে দিয়ে ফ্রেশ হতে চলে গেল। এর মধ্যে রাজের মোবাইলে একটা কল এলো। রিয়া কলটা রিসিভ করতেই একজন মহিলা বলতে শুরু করলেন, হ্যালো বাবা রাজ, কোথায় তুই? আর এতদিন কোথায় আছিস? তোর মোবাইলটাও বন্ধ, তোর আসার কথা সেই কবে, তুই এখনো আসলি না? হ্যালো, কে বলছেন? এই মেয়ে, এটা রাজের মোবাইল না? হ্যাঁ, রাজেরই মোবাইল, কিন্তু আপনি কে? রাজের মোবাইল তোমার কাছে কেন? আর কে তুমি? আর রাজ কোথায়? আমি রাজের বউ হই, কিন্তু আপনি কে বলছেন? কি? রাজ বিয়ে করেছে কবে? সেটা আপনাকে বলতে যাব কেন? আর আপনি কে? আমি রাজের মা বলছি, তুমি রাজকে ফোনটা দাও। কি? আপনি রাজের মা? এই মেয়ে, বেশি কথা না বলে তুমি রাজকে ফোনটা দাও। রাজ খুব অসুস্থ, তাই ঘুমাচ্ছে। কি হয়েছে আমার ছেলের? অ্যাক্সিডেন্ট হয়েছিল। কি বলছো তুমি এসব? আমার ছেলে এখন কেমন আছে? আর তোমাদের বাসার ঠিকানা আমাকে দাও। রিয়া ভাবছে সে কি মহিলাটাকে বাসার ঠিকানা দিবে কি দিবে না। তারপর সে কি মনে করে ঠিকানাটা দিয়ে দিল। আচ্ছা নিন। আমি কাল সকালে আসছি। তারপর রিয়া মোবাইল হাতে নিয়ে দাঁড়িয়ে আছে। এমন সময় মিম এসে বলে, আরে ভাবি, তুমি মোবাইল নিয়ে দাঁড়িয়ে আছো যে? না এমনি, একজন মহিলা ফোন দিয়েছিল। কি বললো সে? বলল সে নাকি রাজের মা হয়। কি? আর কি বলেছে? আর কিছু বলেনি, শুধু বলেছে কাল নাকি সে আসবে। আচ্ছা, এসব নিয়ে না ভেবে শুয়ে পড়ো। সকালে ঘুমিয়ে আছি, এমন সময় কপালে কারোর ঠোঁটের স্পর্শ পেলাম এবং সাথে সাথে আমার ঘুম ভেঙে গেল। আমি চোখ খুলে দেখি রিয়া আমার দিকে তাকিয়ে আছে। আরে আপনি এত সকালে? কেন, আমি কি আসতে পারি না? না ঠিক তা নয়, কিন্তু কিন্তু কি? না কিছু না। কিছু না মানে? বলো বলছি, কি বলতে চাইছিলে? না, আমার কাছে মনে হলো আপনি আমাকে। আমি তোমাকে কি? আর তুমি আমাকে এত আপনি আপনি করতেছো কেন? তাহলে আপনাকে কি বলবো? কেন, তুমি করে বলবে, বুঝলে? আর এখন বলো কি বলতে চেয়েছিলে? আচ্ছা। কি আচ্ছা? এখন বলো। আমার কাছে মনে হলো তুমি আমাকে পুরো কথা বলার আগেই। ভাইয়া, ভাবি, মা তোমাদের দুজনকে ডাকছে, তাড়াতাড়ি নিচে আসো। তারপর আমি ফ্রেশ হয়ে নিচে নামলাম। দেখলাম সবাই নাস্তা নিয়ে আমার জন্য বসে আছে। আমরা সবাই নাস্তা করছিলাম। এমন সময় বাড়ির সামনে 5-6টা গাড়ি এসে থামলো। কে এলো আবার এত গাড়ি নিয়ে? তুই গিয়ে একটু দেখ কে আইছে। যাচ্ছি। এদিকে গাড়ি আসা দেখে রিয়ার কাল রাতে সেই মহিলার কথা মনে পড়ে গেল। ঠিক তখনই একটি মাঝবয়সী মহিলা রাজের নাম ধরে চিৎকার করতে করতে বাড়ির ভিতরে প্রবেশ করলো। অপরিচিত মহিলার মুখে রাজের নাম শুনে সবাই খাবার টেবিল থেকে উঠে দাঁড়ালো। আর আমি তখনও খাবার খাচ্ছি। আর মহিলা সোজা এসে আমাকে জড়িয়ে ধরে বলে, বাবা তুই আমাকে ছেড়ে এতদিন এখানে আছিস কেমন করে? হ্যাঁ, আরে আপনি কে? কি পাগলের মতন কথা বলছিস? আমি তোর মা, আর তুই কিনা আমাকে চিনতে পারছিস না? আপনিও আমার মা হন? কি বলছিস তুই এসব? আপনিও মানে কি?
ওনারা নাকি আমার মা বাবা হয়। কি বলছিস তুই এসব পাগলের মতন? বুঝতে পারছি না। তুই একা একা বিয়ে করেছিস শুনে আমি যাতে রাগ না করি তাই আমাকে না চেনার অভিনয় করছিস? না, বিশ্বাস করুন, আমি সত্য আপনাকে চিনতে পারছি না। এই কথা শুনে মহিলাটি কাঁদতে শুরু করলেন। আমি আপনার সাথে একটু কথা বলতে চাই। রিয়া মা, তুই রাজকে নিয়ে ঘরে যা। হ্যাঁ বলুন, আর আপনারা কি বলবেন আমি জানি। না, আপনি কিছুই জানেন না। আপনি এটাই বলবেন যে আপনারাই রিয়ার মা বাবা, এই তো? না, আমরা রিয়ার বাবা মা না, আমরা রাজের মা বাবা। আচ্ছা, তাহলে আপনাকে সব খুলে বলি। হ্যাঁ বলুন। আসলে প্রথমে রাজ আমাকে চিনতে পারছে না, কারণ রাজের স্মৃতি নষ্ট হয়ে গেছে। কি? হ্যাঁ, এই কারণে হয়তো সে আপনাকে চিনতে পারেনি। আমি জানতাম আমার ছেলের কিছু একটা হয়েছে, না হলে সে কি করে তার মাকে ভুলে থাকতে পারে? হ্যাঁ, আর আপনারা রাজের মা বাবা হন কি করে? তাহলে শুনুন। তারপর বাবা রাজের ছোটবেলার পালিয়ে যাওয়ার সব ঘটনা খুলে বলল। সব শুনে মহিলাটি বললেন, তাহলে আপনারাই রাজের মা বাবা? হ্যাঁ, আমরাই সেই হতভাগা বাবা মা। আপনি রাজকে কোথায় পেয়েছিলেন? আমি একদিন গাড়িতে করে যাচ্ছিলাম, হঠাৎ আমার গাড়ির সাথে রাজের ধাক্কা লাগে। গাড়ির গতি বেশি ছিল না, তাই ওর বেশি কিছু হয়নি, শুধু ওর পায়ে আঘাত পেয়েছিল। পরে ওকে আমি হাসপাতালে নিয়ে চিকিৎসা করাই। রোগী কে আছেন? আমি আসিফ। ওর কি বেশি কিছু হয়েছে ডাক্তার? না, বেশি কিছু হয়নি, ও শুধু পায়ে একটু আঘাত পাইছে, তা কয়েকদিন রেস্ট নিলে ঠিক হয়ে যাবে। আমি কি এখন ওর সাথে দেখা করতে পারি? হ্যাঁ যান। বাবা, তোমার বাসার ঠিকানা দাও, আমি তোমাকে পৌঁছে দিয়ে আসি। আমার ঢাকার শহরে আপন বলতে কেউ নেই। তাহলে তুমি এখন থাকো কোথায়? আমি আজই এখানে এসেছি। আর তোমার মা বাবা? তারপর আমার সাথে ঘটে যাওয়া সব খুলে বললাম। বাবা, তুমি কাজটা একদমই ঠিক করনি। এতে তোমার মা বাবা কত কষ্ট পাবে তা একবার ভেবে দেখেছো? তা আমি জানি না, কিন্তু আমি তাদের কাছে আর ফিরে যেতে চাই না। এই কথা বলে উঠে দাঁড়াতে গেলাম। আরে আরে, কি করো? ডাক্তার বলেছে তোমাকে রেস্টে থাকতে। না, আমি এখানে থাকবো না। আমি এখান থেকে দূরে কোথাও চলে যাব, যাতে আমাকে কেউ খুঁজে না পায়। একদম চর মারবো একটা। মাকে ছেড়ে কোথায় যাবে শুনি? মা? হ্যাঁ মা। আজ থেকে তুই আমাকে মা বলেই ডাকবি, আর আমার কাছেই আমার ছেলে হিসাবে থাকবি। না, আমি থাকতে পারবো না। কেন পারবি না শুনি? আর যদি কখনো তোর নিজের পরিবারের কথা মনে পড়ে, তখন আমরা দুজন মিলে না হয় দেখা করে আসবো তাদের সঙ্গে। কিন্তু কোনো কিন্তু না। আর তুই এখনো ছোট, তোকে এত কিছু কে ভাবতে বলেছে? ছোট মানুষের এত রাগ থাকতে নেই। এখন চল আমার সাথে। আচ্ছা, আমি আপনাকে তাহলে নতুন মা বলে ডাকবো কেমন? তোমার যেটা খুশি সেটা বলে ডেকো। তারপর আর কি, মা বাবাকে ছেড়ে এসে নতুন মা পেলাম। এরপর একটি গাড়িতে করে আমরা যাচ্ছি। গাড়িটা একটা বড় বাড়ির সামনে এসে থামলো। গাড়ি থামতে 5-6 জন লোক এসে বলতে লাগলেন, ম্যাডাম ম্যাডাম কোথায় ছিলেন আপনি? সারাদিন অফিসেও যাননি। আরে আরে, সব পরে বলছি। তোমরা সবাই মিলে আমার ছেলেটাকে ধরে নিয়ে যেতে সাহায্য করো। নতুন মার কথা শুনে সবাই অবাক হয়ে আমার দিকে তাকিয়ে আছে। কি হলো, সবাই এভাবে দাঁড়িয়ে আছো কেন? তারপর সবাই মিলে আমাকে ধরে নিয়ে একটা রুমের ভিতরে নিয়ে গেল। তারপর নতুন মা আমার কাছে এসে বলে, আজ থেকে এটা তোর রুম। কিরে, চুপ করে আছিস কেন? রুমটা পছন্দ হয়নি? না হলে বল, অন্য রুমে নিয়ে যাই। না, পছন্দ হবে না কেন? খুব পছন্দ হয়েছে। তাহলে কাঁদছিস কেন? তুমি এত ভালো কেন নতুন মা? অপরিচিত এক ছেলেকে নিজের সন্তানের অধিকার দিলে। ধুর বোকা, এখন এই পৃথিবীতে আমার বেঁচে থাকার একমাত্র সম্বল তুই। তুই এখন একটু রেস্ট নে, আর কিছু দরকার হলে আমাকে ডাকিস কেমন? এই কথা বলে নতুন মা চলে গেলেন। আর আমিও শুয়ে শুয়ে ভাবছি, কি এই পৃথিবীর নিয়ম, বোঝা খুব কষ্ট। মা বাবার ছোট বোনটার জন্য মনটা খুব কাঁদছে, কিন্তু আমি আর তাদের কাছে ফিরে যেতে চাই না। যদি কখনো বড় হই তাহলে যাব তাদের দেখতে,
যাতে কেউ আমাকে তখন চিনতে না পারে। এইসব কথা ভাবতে ভাবতে কখন যে ঘুমিয়ে গেছি টের পাইনি। সকালে নতুন মা নিজে এসে আমার ঘুম ভাঙায়। আচ্ছা বাবা, কথায় কথায় তো তোর নামটাই জানা হলো না। নাম কি তোর? মা বাবা তো রাজ নাম দিয়েছিল, এখন তুমি কোন নতুন নাম দাও? না, আমার ছেলের নাম রাজি থাকবে। আচ্ছা, বলছিলাম কি, চল তোর দেশে যাই। তোর মা বাবা তোকে না পেয়ে কষ্ট পাবে। নতুন মা তুমি যদি আর একবার এই কথা বলো, আমি কিন্তু এখান থেকে কেন এই পৃথিবী ছেড়ে চলে যাব। বেশি বড় হয়ে গিয়েছিস না? আর যদি বাজে কথা বলতে দেখি তাহলে কিন্তু। নতুন মা আর কিছুই বলতে পারলেন না, শুধু আমাকে ধরে কাঁদতে লাগলেন। তোর পায়ের ব্যথা কমেছে বাবা? এখন আর একটা কম। তুই বস, আমি তোর জন্য খাবার নিয়ে আসি। তারপর নতুন মা খাবার আনতে গেলেন, আমিও আস্তে আস্তে নিচের দিকে যাচ্ছি। বাহ, বাড়িটা তো অনেক বড়, রাতে তো টেরই পাই নাই। এরপর নতুন মা আমাকে স্কুলে ভর্তি করে দেয়, আমি পড়ালেখা শেষ করি। এই ছিল আমার ছোটকালের ঘটনা। এখন বর্তমানে ফেরা যাক। শুনলেন তো রাজের ছোটকালের কাহিনী? তাহলে এবার আপনারাই বলুন, রাজ যে আপনাদের ছেলে তাকে চিনলেন কেমন করে? ভাই আমাকে নিজেই বলেছে। আর তাছাড়া ওর হাতেও একটা জন্মদাগ আছে, সেটা দেখে ওর বাবা ওকে চিনেছিল হসপিটালে নেওয়ার সময়। আমিও ভাইয়ার হাতে ওই দাগ দেখে চিনতে পারছিলাম, কিন্তু ভাইয়া আমাকে তার পরিচয় সবাইকে বলতে মানা করছিল, তাই আমি সবাইকে বলি নাই। হ্যাঁ, আপনারা ঠিকই বলেছেন। রাজও আমাকে একদিন বলেছিল যে ও বড় হয়ে গেলেও ওর জন্মের দাগ দেখে ওর পরিবারের লোক ওকে ঠিকই চিনতে পারবে। আমার ছেলের জন্মদাগ আর আমি চিনব না? যদি প্রথম দিকে জানতে পারতাম তাহলে কি ওকে আর যেতে দিতাম? মা, রাজকে ঘুম পাড়িয়ে দিয়ে আসলাম। আচ্ছা, ভালো করেছিস। এটা তাহলে রাজের বউ? তাহলে এখন আমি নীলাকে কি বলবো? নীলাকে? আসলে নীলার সাথে আমি রাজের বিয়ে ঠিক করেছিলাম। রাজ কি রাজি ছিল? ও রাজি থাকা আর না থাকা সমান কথা, কারণ ও আমার সিদ্ধান্তের উপর কখনো কোনো কথা বলেনি। তাহলে আপনি নীলার সাথে রাজের বিয়ে দিয়েন। আমার এই রাজের বিয়ে এখনো হয়নি। বিয়ে হয়নি মানে? ওর কথা তো আমি কিচ্ছু বুঝলাম না। আসলে রাজের সাথে রিয়া সেই ছোটকালেই বিয়ে ঠিক করে রাখছিল রাজের বাবা। মেয়েটাকে অনেক কষ্টে রাজি করিয়েছিলাম অন্য কোথাও বিয়ে দেওয়ার জন্য, কিন্তু কিছুতেই রাজি হয়নি। আমি এও বলেছিলাম যে রাজ যদি আর কোনো দিন ফিরে না আসে তখন কি করবি, কিন্তু তার ওই একই কথা, সে রাজকে ছাড়া আর কাউকে বিয়ে করতে পারবে না। এখন আমি কি করি? নীলা মেয়েটা যে রাজকে বড্ড ভালোবাসে, এখন তাকে আমি কি বলি? দেখুন, আপনি যেটা ভালো মনে করবেন, রাজের ব্যাপারে সিদ্ধান্ত এখন আপনি নেবেন। এখন শুধু একটাই অপেক্ষা, রাজ যেন আবার আগের মতো ঠিক হয়ে যায়। তাহলে আজ আমি বরং আসি। সে কি যাই মানে? আপনি এখানেই থাকেন, আর রাজ তো আপনারও ছেলে। হ্যাঁ, আপনাকে আর কোথাও যাওয়া লাগবে না। রাজ সুস্থ হওয়া পর্যন্ত আপনিও আমাদের সাথে থাকবেন। সেটা হয় না, রাজ অনেকদিন অফিসে যায় না, তাই অফিসেও অনেক কাজ বাকি আছে। সেগুলো আমি ঠিক করে আবার 2-3 দিন পরে আসব। আচ্ছা, যান তাহলে। এরপর নতুন মা চলে গেলেন। ভাবি তুমি কাঁদছো? কই না তো। ভাবি আমি সবই বুঝতে পারছি, তোমার উপর দিয়ে এখন কি যাচ্ছে। রিয়া আর কোনো কথা না বলে মিমকে জড়িয়ে ধরে কাঁদতে লাগলো। প্লিজ ভাবি, তুমি কেঁদো না। এতদিন যার পথ চেয়ে বসেছিলাম, আজ তাকে কাছে পেয়েও হারাতে হচ্ছে। আমি বেঁচে থাকতে রাজকে অন্যের হতে দেখতে পারবো না। ভাবি আজেবাজে কথা বলো না, দেখবে আল্লাহ যা করে তা ভালোর জন্যই করে। আর অন্যদিকে নতুন মা নীলাকে রাজের সম্পর্কে সব কথাই খুলে বলে, কিন্তু সেও রাজকে ছাড়তে চায় না। তারও একটা কথা, সে জীবন থাকতে রাজকে হারাতে পারবে না এবং খুব জিদ ধরে রাজকে সে ঢাকায় এনে চিকিৎসা করাবে। পরের দিনই নীলা আর নতুন মা দুজনে রাজের কাছে চলে আসে। বাড়ির ভিতর ঢুকতেই রাজ, রাজ কোথায় তুমি? নীলার চিৎকার শুনে সবাই বাহিরে চলে আসে। আরে আপনি আসছেন, আসুন। আমরা সকালেও আপনার কথা ভাবছি। আমরা এখানে বসতে আসিনি, আমি রাজকে নিতে আসছি। নীলা, কি বেয়াদবি হচ্ছে? এরাই রাজের আসল মা বাবা। আমি সেটা জানতে চাই না, আমার জন্য রাজের মা শুধু আপনি। মা, তুমি এখানে এসে বসো।
আমি রাজকে ডেকে আনছি। আসলে ও এখনো ঘুমিয়ে আছে। না, আপনাকে কষ্ট করতে হবে না। আপনি আমাকে রাজের কাছে নিয়ে চলুন। আচ্ছা, ওকে রাজের রুমে নিয়ে যাও। আসলে কিছু মনে করবেন না, ও একটু রাগী। আচ্ছা মা, তুমি আসো আমার সাথে, আমি তোমাকে রাজের কাছে নিয়ে যাচ্ছি। নীলা মার পেছন পেছন রাজের রুমের দিকে যায়। রুমে প্রবেশ করেই দেখে রিয়া রাজের মাথার কাছে বসে আছে। এটা দেখে নীলা রেগে গেল। এই মেয়ে, তুমি কে? আর রাজের কাছে কি? কথা বলছো না কেন? আপনি কে? আর আমাকে এই কথাগুলো কেন বলতেছেন? আমি নীলা, রাজের হবু বউ। আপনি নীলা? হ্যাঁ। এত সময় নীলা আর রিয়ার কথা শুনে রাজের ঘুম ভেঙে যায়। আপনি কে? আর ওর সাথে এইভাবে কথা বলছেন কেন? সে কি রাজ, তুমি আমাকে চিনতে পারছো না? না, কে আপনি? ঠিক করে দেখো রাজ, আমি তোমার নীলা। না, আমি সত্যই আপনাকে চিনতে পারছি না। আচ্ছা, তোমাকে চিনতে হবে না, চল আমার সাথে। কথাটা বলে রাজের হাত ধরে বাইরে নিয়ে গেল। আর রাজও সাথে সাথে রিয়ার হাত ধরে ফেললো এবং বলতে লাগলো, ছাড়ুন বলছি আমাকে। রিয়া, ওনাকে আমার হাত ছাড়তে বলুন। না রাজ, তুমি ওনার সাথে যাও। না, আমি ওনার সাথে যাব না, আমি তোমার সাথে থাকবো। রাজের মুখে এই কথা শুনে রিয়ার চোখে পানি চলে এলো। রাজ, তুমি ওর হাত ছেড়ে দাও আর আমার সাথে চলো। না, আমি আপনার সাথে যাব না, আপনি পচা। এই কথা বলে দৌড় দিয়ে সিঁড়ি বেয়ে নিচে নামতে লাগলাম। আর তখনই পা ফসকে নিচে পড়ে গেলাম। পরে গিয়ে জ্ঞান হারালাম। চোখ খুলে দেখলাম আমার মাথার এক পাশে রিয়া আর অন্য পাশে নীলা বসে আছে। দুইজনই কান্না করছে। আরে নীলা, তুমি এখানে কিভাবে? আর আমি এখানে কেন? নতুন মা কোথায়? কি রাজ, তুমি আমাকে চিনতে পেরেছো? তোমায় চিনব না কেন? আর কি হয়েছিল আমার? তারপর নীলা রাজকে তার স্মৃতি হারিয়ে যাওয়া সব কথা খুলে বলল। রাজের স্মৃতি ফিরে এসেছে। এটা দেখে রিয়া কাঁদতে কাঁদতে কেবিন থেকে বাহির হতে যাবে, ঠিক তখনই রাজ রিয়ার হাতটি ধরে বসে। রিয়া দাঁড়াও, কোথায় যাচ্ছ তুমি? আমি বুঝতে পারছি তোমরা সবাই আমার সম্পর্কে সব কিছু জেনে গেছো, কিন্তু আমিও তোমাদের কিছু কথা বলতে চাই। সবাইকে একটু ডাকবে? আমি এখনই সবাইকে ডেকে দিচ্ছি। তুমিও কিন্তু আসবে। সবাই রাজের স্মৃতি ফিরে এসেছে এটা শুনে অনেক খুশি। মা বাবা, তোমরা আমাকে মাফ করে দিও। ছোটবেলার ঘর ছেড়ে তোমাদের অনেক কষ্ট দিয়েছি। না না বাবা, তুই আমাদের কাছে মাপ চাচ্ছিস কেন? ছেলে যতই অপরাধ করুক না কেন, মা বাবা সব সময় তাকে মাফ করে দেয়। বাবা, তুমিও আমায় মাফ করে দিও। বাবা, তুমি মাপ চেয়ে আর আমাকে ছোট করিস না। আমি বুঝতে পারছি আমি কি অপরাধ টানাই করেছিলাম সেদিন। আপনাদের কিছু বলার আছে, আপনারা কি একটু বাইরে আসবেন? কি কথা ডাক্তার, এখানে বলুন। না, এখানে বলা যাবে না। ডাক্তার সাহেব, আপনাকে আর কিছু বলতে হবে না, আমি সবাইকে সত্যটা বলছি। তার মানে আপনি সবটা আগে থেকেই জানতেন? হ্যাঁ ডাক্তার। কি কথা ডক্টর, আর আপনারা এসব কি বলছেন? ওনার মুখ থেকেই শুনুন। কি কথা বল বাবা। নতুন মা, তুমি আমাকে মাফ করে দিও। আমি তোমার কাছ থেকে জীবনেও কোনো কথা লুকাই নাই, কিন্তু এই কথাটা তোমাকে আর বলতে পারি নাই। কি কথা বাবা, বল আমাদের। ডক্টর, আপনি বলুন কি কথা। আসলে আমি বুঝতে পারছি এমন একটি কথা নিজের মুখে বলা কতটা কষ্টে, তাই আমি বলে দিচ্ছি, রাজ আর এই পৃথিবীতে কয়দিনের অতিথি মাত্র। মানে? হ্যাঁ, আমি ঠিকই বলছি, ওনার ক্যান্সার হয়েছে। ডাক্তার, আপনার কোথাও ভুল হচ্ছে। দেখুন, যেটা সত্য আমি সেটাই বলছি। উনি এখন লাস্ট স্টেজে আছে, হয়তোবা আর কয়দিন বাঁচতে পারবে তা কেউ বলতে পারে না। এই কথা বলে ডাক্তার চলে গেলেন। বাবা বল না, ডক্টর যা বলছে সব মিথ্যে বলছে। হ্যাঁ বাবা, বল না, ডাক্তার যা বলেছে সবই মিথ্যা। বাবা, তুমি তো একটু সবাইকে বোঝাও। সবাই কাঁদলে যে আমার খুব কষ্ট হয়। ভাইয়া, তুই বলছিস মা বাবাকে তোর পরিচয় দেওয়ার পর তুই আর আমাদের ছেড়ে কোথাও যাবি না, তাহলে এ কি হয়ে গেল রে ভাইয়া? লক্ষ্মী বোন আমার, একদম কাঁদে না। দেখ, এখন তো মা বাবাকে তোকেই দেখে রাখতে হবে। তুই মনে করিস তোর ভাইকে আর কোনোদিনও খুঁজে পাসনি? কি করে মনে করবো রে ভাইয়া, তুই বলে দে, আমি যে পারবো না। বোন আমার, একদম কাঁদে না। তুই কাঁদলে যে আমার কষ্ট হয়। নীলা, রিয়া, তোমরা একটু আমার কাছে আসবে? তারপর তারা দুজন রাজের দুই পাশে কাঁদতে কাঁদতে বসলো। দেখো রিয়া, আমি সবই শুনেছি। তুমি ছোটকাল থেকে আমার জন্য অপেক্ষা করছো, কিন্তু দেখো আমি এক হতভাগা। আমার কারণে তোমার জীবনটা নষ্ট হয়ে গেল। প্লিজ তুমি এমনটা বলো না,
আমার জন্য তোমার জীবনটা নষ্ট হয়ে গেছে। তুমি আমাকে মাফ করে দাও। দেখবে তুমি একদম ঠিক হয়ে যাবে, তোমার কিচ্ছু হবে না। আরে আমি তো তোমাকে সেই কবেই মাফ করে দিয়েছি। নীলা, তুমিও আমাকে মাফ করে দিও। তোমার কথাগুলো আমি রাখতে পারলাম না। তুমি প্লিজ এসব বলো না, আমি তোমাকে বিদেশে নিয়ে চিকিৎসা করাবো। থোর পাগলি, দেখলে না ডাক্তার কি বললো?